আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। There are no evacuation aircraft. To go into the countryside is to risk being caught in the crossfire. General Farman Ali requests USANT for safe conduct. Fleet coordination between the service wings. On the eastern front, the Mukti Bahini provide military intelligence and ancillary offensives. 4:31 in the afternoon. 90,000. প্রিয় দর্শক, 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, 7ই মার্চের সেই ভাষণে বাঙালি জাতি যখন স্বাধীনতার স্বপ্নে বিভোর, চারিদিকে যখন টালমাটাল, তখন ওই স্বৈরাচারী পাকিস্তানি বাহিনী বাঙালির সেই স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য 25শে মার্চ কালো রাতে এক নৃশংস হত্যাকাণ্ড পরিচালিত করে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে আপামর বাংলার সকল জনতা ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে। তারপর দীর্ঘ 9টি মাস এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ বাঙালি তাদের তাজা রক্তের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হলো। বাংলাদেশ স্বাধীন হবার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, ভঙ্গুর বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তার মেধা, শ্রম, প্রজ্ঞা আর নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে যখন বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করবার প্রচেষ্টায় লিপ্ত, ঠিক সেই সময় স্বাধীন বাংলাদেশকে ধূলিসাৎ করার জন্য বঙ্গবন্ধু আর তার পরিবারের পরে তারা ষড়যন্ত্র শুরু করলো এক কুচক্রী মহল। তারপর এলো সেই 1975 সালের ভয়ঙ্কর 15ই আগস্ট। এক রাতেই ষড়যন্ত্রকারীরা চেয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কি ঘটেছিল ওই রাতে? ওই রাতটিতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আমরা অনেকেই তা জানি না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই রাতের প্রকৃত ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, 1975 সালের 15ই আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে ঘাতক। খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জনকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়।
সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, শিশু বাবু, এমনকি অন্তঃসত্ত্বা বধূ। 1975 সালের 14ই আগস্ট দিনটি খুব ভালো ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানে ছিল খামাখাই উত্তেজনা। পরদিন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সতর্ক তা নিয়েই। কিন্তু কে জানতো সে সময় উত্তরপাড়ায় চলছে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে উঠল সেনাবাহিনীর 2 ফিল্ড রেজিমেন্টের কামান ও যানগুলি। রাত 10টায় বেঙ্গল লান্সারের T-54 ট্যাঙ্কগুলি রাজকীয় ভঙ্গিতে এসে জড়ো হলো বিমানবন্দরের বিস্তীর্ণ বিরান মাঠে। জড়ো হলো 18টি কামান ও 28টি ট্যাঙ্ক। রাত 11:30টায় জড়ো হলো মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ সহ ঘাতকরা। 15ই আগস্টের প্রথম প্রহর রাত 12:30টায় পরিকল্পনা ব্রিফিং করেন মেজর ফারুক। এই প্রথম সবাই জানতে পারল সে রাতেই হত্যা করা হবে জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তখন ভোর 5:15। আক্রান্ত হয়েছে ধানমন্ডি, চারিদিকে ছুটছে বুলেট। ভোর 5:10 রিশালদার মোসলেম উদ্দিন 2 ট্রাক সৈন্য নিয়ে উপস্থিত হয় ধানমন্ডির শেখ মনির বাসার গেটে। প্রতিদিনকার অভ্যাস মতো তখন ঘুম থেকে জেগে উঠেছেন শেখ ফজলুল হক মনি। ড্রয়িং রুমে বসে পড়ছিলেন পত্রিকা। খোলা দরজা দিয়ে শটান ঢুকে পড়লেন মোসলেম। কিছু বলতে চাইছিলেন শেখ মনি, কিন্তু সে সুযোগ না দিয়ে গর্জে উঠল মোসলেমের হাতে স্টেন গান। লুটিয়ে পড়লেন শেখ মনি। চিৎকার শুনে এগিয়ে এলেন অন্তঃসত্ত্বা স্ত্রী। ব্রাশ ফায়ারে তাকেও হত্যা করা হল। কেবল প্রাণে বেঁচে গেলেন মনির ছেলে শেখ ফজলে শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস। ভোর 5:15 ধানমন্ডির আব্দুর রব শেরনিয়াবাতের বাসা আক্রমণ করে 1 প্লাটুন সৈন্য। পাহারারত পুলিশকে নিরস্ত্র করতে ছোড়া হয় গুলি। গুলির শব্দে জেগে ওঠে শেরনিয়াবাদ। ব্যস্ত হয়ে পড়েন বঙ্গবন্ধুর বাড়িতে ফোন করতে। সে সময় দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ঘাতকরা। ড্রয়িং রুমে জড়ো করে সবাইকে। তারপর নির্দয়ভাবে ব্রাশ ফায়ারে হত্যা করা হয় আব্দুর রব শেরনিয়াবাদ ও তার 14 বছর বয়সী মেয়ে বেবি, 12 বছরের ছেলে আরিফ আর 4 বছরের নাতি বাবুকে। তখন ভোর 5টা। পুরো অপারেশন শেষ করে ঘাতকদের ভিড় ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু সেই 677 নম্বর বাড়ি। ততক্ষণে আব্দুর রব শেরনিয়াবাদকে হত্যার খবর জেনে গেছেন বঙ্গবন্ধু। প্রধান গেটেও চলছে হট্টগোল। বঙ্গবন্ধুর ঘরের বাইরের বারান্দায় ঘুমিয়েছিলেন 2 গৃহকর্মী, মোহাম্মদ সেলিম ওরফে আব্দুল ও আব্দুর রহমান শেখ ওরফে রমা। নিচতলায় ছিলেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী AFM মহিতুল ইসলাম। মহিতুলকে টেলিফোনে বঙ্গবন্ধু বলেন, শেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতকারীরা আক্রমণ করেছে, জলদি পুলিশ কন্ট্রোল রুমে ফোন লাগা। কিন্তু পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে কোনো সাড়া শব্দ পেলেন না মহিতুল। চেষ্টা করতে থাকেন গণভবন এক্সচেঞ্জ। গোলাগুলির শব্দ শুনে বারান্দায় এসে দাঁড়ান বঙ্গবন্ধু। ঘুম থেকে জেগে ওঠেন গৃহকর্মী আব্দুল আর রমা। বেগম মুজিবের কথায় রমা নিচে নেমে এসে দেখেন সেনাবাহিনীর কিছু সদস্য গুলি করতে করতে বঙ্গবন্ধুর বাড়ির দিকে এগোচ্ছেন। ভীত সন্ত্রস্ত রমা বাড়ির ভেতরে এসে দেখেন লুঙ্গি আর গেঞ্জি পরা বঙ্গবন্ধু নিচতলায় নামছেন।
রমা দোতলায় উঠে গেলেন। দেখলেন আতঙ্কিত অবস্থায় ছুটাছুটি করছেন বেগম মুজিব। রমা এবার চলে যান 3 তলায়। ঘুম থেকে ডেকে তোলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামালকে। ঘটনা শুনে শার্ট প্যান্ট পরে নিচতলায় নেমে আসেন শেখ কামাল। পিছু পিছু সুলতানা কামাল আসেন দোতলা পর্যন্ত। 3 তলা থেকে আবার দোতলায় নেমে আসেন রমা। ঘুম থেকে ডেকে তোলেন শেখ জামাল ও তার স্ত্রীকেও। জামা কাপড় পরে শেখ জামাল তার স্ত্রীকে নিয়ে দোতলায় বেগম মুজিবের কক্ষে যান। বাইরে তখন গোলাগুলি। নিচতলার অভ্যর্থনা কক্ষে এবং তার সামনে বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন মহিতুল। পুলিশ কন্ট্রোল রুম ও গণভবন এক্সচেঞ্জে চেষ্টার এক পর্যায়ে মহিতুলের কাছ থেকে রিসিভার নিয়ে বঙ্গবন্ধু বলেন, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব। বাস এ পর্যন্তই। জানালার কাঁচ ভেঙে এক ঝাঁক গুলি এসে লাগে অফিসের দেয়ালে। এক টুকরা কাঁচ ডান হাতের কোণে জখম হয় মহিতুলের। টেবিলের পাশে শুয়ে পড়েন বঙ্গবন্ধু। কাছে টেনে শুয়ে দেন মহিতুলকেও। এরই মধ্যে আব্দুলকে দিয়ে বঙ্গবন্ধুর কাছে পাঞ্জাবি আর চশমা পাঠিয়ে দেন বেগম মুজিব। কিছুক্ষণ পর গুলির শব্দ থামলে উঠে দাঁড়ান বঙ্গবন্ধু। পাঞ্জাবি ও চশমা পরেন। অভ্যর্থনা কক্ষ থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ান। পাহারায় থাকা সেনা ও পুলিশ সদস্যদেরকে বলেন, এত গুলি হচ্ছে, তোমরা কি করছো? এই কথা ভুলেই উপরে চলে যান জাতির পিতা। বঙ্গবন্ধু উপরে উঠতে না উঠতেই নিচে নামেন শেখ কামাল। বারান্দায় দাঁড়িয়ে বলেন, আর্মি আর পুলিশ ভাইরা, আপনারা আমার সঙ্গে আসেন। শেখ কামালের পেছনে গিয়ে দাঁড়ান মহিতুল ইসলাম ও পুলিশের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট ডিএসপি নুরুল ইসলাম খান। ঠিক তখনই সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢোকে মেজর নূর, মেজর মহিউদ্দিন ল্যান্সার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। গেটের ভেতর ঢুকতেই হ্যান্ডস আপ বলে চিৎকার করতে থাকে। মহিতুল ইসলামকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান নুরুল ইসলাম খান। বারান্দায় দাঁড়িয়ে থাকা শেখ কামালের পায়ে গুলি করে বজলুল হুদা। লাফ দিয়ে ঘরের মধ্যে গিয়ে পড়েন শেখ কামাল। মহিতুলকে বলেন, আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল, আপনি ওদেরকে বলেন। মহিতুল ঘাতকদের বলেন, উনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। আর তখনই বজলুল হুদা হাতের স্বয়ংক্রিয় অস্ত্র ঝাঁঝরা করে দেয় শেখ কামালের দেহ। প্রাণ হারান তিনি। একটা গুলি এসে লাগে মহিতুলের হাঁটুতে, আর একটা নূর ইসলামের পায়ে। নিচতলায় বারান্দা তখনও রক্তে ভাসছে। বন্ধ ঘরের ভেতরে ফোনে ব্যস্ত বঙ্গবন্ধু। ফোনে তার সামরিক সচিব কর্নেল জামিলকে বলেন, জামিল, তুমি তাড়াতাড়ি আসো, আর্মির লোকেরা আমার বাসা অ্যাটাক করেছে, শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকে নিজেও ফোন করেন বঙ্গবন্ধু। তাকে বলেন, শফিউল্লাহ, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে, কামালকে বোধহয় মেরে ফেলা হয়েছে, তুমি জলদি ফোর্স পাঠাও। ফোনের ওপাশ থেকে শফিউল্লাহ বলেন, আই অ্যাম ডুইং সামথিং, ক্যান ইউ গেট আউট? ভোর 5:50। বঙ্গবন্ধুর ঘরে তিনি সহ বেগম মুজিব, শেখ জামাল, শেখ রাসেল, শেখ সুলতানা কামাল ও রোজি জামাল। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ঘাতকরা। ততক্ষণে গোলাগুলি থেমে গেছে। দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসতেই বঙ্গবন্ধুকে ঘিরে ফেলে ঘাতকরা। নামিয়ে আনতে চায় নিচে। সিঁড়ির মুখে মেজর হুদাকে দেখে বঙ্গবন্ধু চিৎকার করে ওঠেন, তোরা কি চাস? তোরা কি আমাকে মারতে চাস? মেজর হুদা বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। বঙ্গবন্ধু বলেন, তুই আমাকে মারতে চাস? কামাল কোথায়? তোরা কামালকে কি করেছিস? উত্তরে হুদা বলে, স্যার, কামাল কামালের জায়গায় আছে, আর আপনি তুই তুই করে বলবেন না, আপনি বন্দী, চলুন।
এবার গর্জে ওঠেন বঙ্গবন্ধু, কি তোদের এত সাহস? পাকিস্তান আর্মিরা আমাকে মারতে পারেনি। আমি বাঙালি জাতিকে ভালোবাসি, বাঙালি জাতি আমাকে ভালোবাসে, কেউ আমাকে মারতে পারে না। সিঁড়ি বেয়ে নিচে নামে রক্তের স্রোত। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়াতেই সিঁড়ির নিচে অবস্থান নেয় বজলুল হুদা আর মেজর নূর। নূর কিছু একটা বললে সরে দাঁড়ায় মহিউদ্দিন। সঙ্গে সঙ্গে গর্জে ওঠে হুদা আর নূরের হাতের স্টেন গান। 18টি গুলি ঝাঁঝরা করে বঙ্গবন্ধুর বুক ও পেট। বিশাল দেহী মানুষটি ধপাস করে পড়ে যান সিঁড়ির উপর। বঙ্গবন্ধু তখন মৃত, তার বুকের রক্তে ভেসে যায় সিঁড়ি। সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে সেই রক্তের স্রোত। কিছুক্ষণ পরেই দোতলায় উঠে আসে মেজর আজিজ পাশা ও রিশালদার মোসলেউদ্দিন, সঙ্গে সৈন্যরা। গুলি আর ধাক্কায় একসময় দরজা খুলে সামনে দাঁড়ান বেগম মুজিব। সবাইকে নিচে নেমে আসার আদেশ দেয় ঘাতকরা। নিচে নামতে থাকেন বেগম মুজিব, শেখ রাসেল, শেখ নাসের ও রমা। সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ দেখেই কান্নায় ভেঙে পড়েন বেগম মুজিব। চিৎকার দিয়ে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। শেখ রাসেল, শেখ নাসের ও রমাকে নিচে নিয়ে যাওয়া হয় আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বেগম মুজিবকে। তারপর সেই ঘরে আজিজ পাশা ও রিসালদার মোসলেউদ্দিন একে একে গুলি করে হত্যা করে বেগম মুজিব সহ শেখ জামাল, সুলতানা কামাল ও রোজি জামালকে। বেগম মুজিবের নিথর দেহটি ঘরের দরজায় পড়ে থাকে। বাদিকে থাকে শেখ জামালের মৃতদেহটি। রোজি জামালের মুখে গুলি লাগে আর রক্তে বিবর্ণ হয়ে আসে সুলতানা কামালের মুখ। নিচে দাঁড় করানো হলো শেখ নাসের, শেখ রাসেল আর রমাকে। শেখ নাসের ঘাতকদের উদ্দেশ্যে বলেন, আমি তো রাজনীতি করি না, কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই, আমাকে কেন মারবে? অফিস সংলগ্ন বাথরুমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে গুলি করা হয়। অসহায় নাসেরের গুলিবিদ্ধ দেহ গড়াতে থাকে মেঝেতে। এ সময় পানি 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 বলে গোংড়াতে থাকেন তিনি। পানি নয়, ঘাতকরা আরেকবার গুলি বর্ষণ করেন তার উপরে। রমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিল শিশু ছোট্ট রাসেল। অসহায় শিশুটি প্রথমে রমাকে ও পরে মহিতুল ইসলামকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমাকে মারবে না তো? কোনো জবাব নেই রমার মুখে। মহিতুল বলেন, না ভাইয়া, তোমাকে মারবে না। এ কথা শুনে শিশুটি তার মায়ের কাছে যেতে চায়। দোতলায় নিয়েও যাওয়া হয় তাকে, কিন্তু মা নয়, পাঠানো হয় মৃত্যুর কোলে। গুলি করে হত্যা করা হয় শিশুটিকে। কোটর থেকে চোখ বেরিয়ে আসে, থেতলে যায় মাথার পেছনের অংশ। নিথর রক্ত মাখা একরত্তি দেহটি পড়ে থাকে সুলতানা কামালের পাশে। বেঁচে যান দুই মেয়ে। বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন তার দুই মেয়ে, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন না। বড় মেয়ে জননেত্রী শেখ হাসিনা স্বামীর সঙ্গে ছিলেন জার্মানিতে। তাদের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। মহান আল্লাহর কৃপায় তারা বেঁচে যান। প্রিয় দর্শক, আমরা যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা আমাদের সংগৃহীত একটি প্রতিবেদন। বঙ্গবন্ধু হত্যা মামলায় দেওয়া বিভিন্ন জনের সাক্ষ্য ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হামিদের বই 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথার আলোকে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। আমরা এই প্রতিবেদনটি আপনাদের সামনে আজ উপস্থাপন করলাম।
1975 সালের 15ই আগস্ট এই দিনটিতে জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে, আজকের এই দিনে সকল শহীদদের প্রতি ইউবি মিউজিক পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।